আর ভিডিও আছে, তো ভিডিও দেখলে এখন কারো মুখের বয়ান শোনার কোনো দরকার নাই ভাই। আমার ফুল ছেঁড়া হয়েছে, পাড়ানো হয়েছে, এটার ভিডিও আছে। এখন সরকারি দলে গেলে যদি গণমাধ্যমের দিকে চোখ না থাকে তাহলে তো এই সরকার নিয়ে খুব আশান্বিত হতে পারছি না। আমি আমার প্রথমে যে বক্তব্য দিয়েছিলাম, হেলাল সাহেব যদি কিন্তু ছাড়া কথা বলতেন তাহলে আমি বরং কিছুটা আশান্বিত হতাম, কিন্তু উনি যদি ভিডিওটা দেখেন, পুরো ভিডিও একটা দুটা না, বাংলাদেশের প্রতিটা চ্যানেল সেটা কভার করেছে, পুরো ভিডিও আছে। সেটা দেখলেই আপনি বুঝবেন কেন 500-600 বনাম 50-60-এ আমার নেতা কর্মীরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। এটা মিরাকেল, কিন্তু এই যদি মিরাকেলটা যে কিভাবে হলো আমার কাছে মিরাকেল মনে হচ্ছে। এই যে রুমিন ফারহানা যেটা যেমন মিরাকেল, রুমিন ফারহানা যেটা মিরাকেল না, মিরাকেলটা হলো 500-600 ভার্সেস 50-60 জন হেরে গেল। পৃথিবীতে একবার ঘটছে এই ঘটনা। হেলাল সাহেব আপনি বারবার ভুল করছেন, ওখানে আমি কুস্তি লড়িনি, আমি ওখানে শান্ত থাকতে বলেছি, এই কথাটা আপনি বারবার মিস করছেন। ওরা আমার কথা শুনেছে, লিডারশিপ, দিস ইজ লিডারশিপ, ওরা শুনেছে আমার কথা। এত দ্রুত ডেভেলপড হয় লিডারশিপের উপর। আপনারা লেখাপড়া করেছেন লিডারশিপের উপরে, যে একজন লিডারের কথায় 500-700 লোক মুহূর্তের মধ্যে, এবং উনি ওখানে লিডারশিপটা গ্রো করছে কতদিনের? 10 বছর। 2017 সাল থেকে এলাকায় আমি কাজ করছি। হ্যাঁ, কাজ করছেন, কিন্তু লিডারশিপে আপনার বিএনপি তার সাথে ছিল, তাই না? আপনি বিএনপি থেকে সরে আসলেন যখন, তখন থেকে কিন্তু আরো 10টা জায়গায় ঘটনা ঘটছে। আমি বলছি যে ওই যে লোকটা বিরুদ্ধে গুন্ডা বলছেন তার বয়ানটা নিলেও ভালো হয়। আমি বলছি যে এটা মিরাকেল, এইরকম 500-600 ভাষা পৃথিবীতে একবার ঘটেছে। ওখানে কার পক্ষে কতজন ছিলেন আমার মনে হয় এই আলোচনা খুব একটা প্রাসঙ্গিক না। উনি বলছেন এইজন্য এই ঘটনাটি ঘটেছে, আমি বলছি যে আমার নেতাকর্মী যদি আমার কন্ট্রোলে না থাকতো। এখন আপনি এই জন্য বলছেন যে কেন খলিলুর রহমানকে আমরা পররাষ্ট্র মন্ত্রীটা দিলাম, এরকমই একটা আপনার প্রশ্নটা হবে। জি, তাছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, অনেকে বলছেন একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও আছে। সেটা বলতে পারেন। এখন আমি খলিলুর রহমানের এই উত্তরটা আমি একবার বলেছি যে দেখেন, বিএনপির যে পররাষ্ট্র নীতি, এটার সাথে খলিলুর রহমানের যে নীতি, যখন তিনি ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আমাদের মিল ছিল না, হয়তোবা বা সত্যি মিল ছিল না। এখন আমাদের যে পররাষ্ট্র নীতি, এটার সাথে হয়তো খলিলুর রহমান সাহেবের ঐক্যমত হয়েছে, তিনি হয়তো আমাদের পররাষ্ট্র নীতিটা মানছেন, এই জন্য তাকে আমরা তো পররাষ্ট্রমন্ত্রী করেছি। সুতরাং এখানে যে কারো কথায় বা কারো, বিএনপি জানে যে কোন ব্যক্তিকে দিয়ে তিনি কাজটা করতে পারবেন, জবাব দিতে যেহেতু বিএনপি করবে, সুতরাং তিনি তার লোক, তিনি যে লোকটাকে তিনি মনে করেন যে তার কাজটা করতে পারবেন, কাজটা তো বিএনপি করবে, বিএনপি সরকারের করতে হবে, বিএনপিকে অ্যাকাউন্টেবল হতে হবে জনগণের কাছে, সুতরাং তিনি তার যোগ্য লোকটিকে দিবেন। এটা হলো একটা কথা। আরেকটা হলো যে নির্বাচন নিয়ে আপনারা যে গুজবের কথা বলছেন, দেখেন এই যে সুরাব ভাই খুব সুন্দর নাইসলি বলছে, আই থ্যাঙ্কস টু সুরাব ভাই, যে আমাদের এই এত বড় অর্জনকে, 24-এর গণ অভ্যুত্থানকে এইভাবে যদি আপনারা মেলাইন করেন, স্টিগমা লাগাই দেন যে নির্বাচনটা আসলে এই যে আপনার সমঝোতা নির্বাচন। দেখেন, গুজব তো আমরা শুনেছি যে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে, তাকে স্পিরিচুয়াল একটা পাওয়ার বানানোর জন্য এই গুজবটা ছড়ানো হয়েছিল, তাই না? প্রেসিডেন্টের শপথ নিতে কি পকেটে তার 5 টাকা আছে, আমাদের হল থেকে বঙ্গবন্ধু যেতে 5 টাকা লাগতো, আমি ফজলুল হলের ছাত্র ছিলাম, তার 5 টাকা লাগতো হলে। আমি তো অবাক, আমাদের হলের অর্ধেক ছাত্র বিশ্বাস করেছে যে এই বড় ভাই একসময় আর কি, তো আপনার এই যে এরশাদের রাজনীতিতে জড়িত ছিল, তিনি হলে থাকতেন, তিনি চলে গেছেন এরশাদের বদলে, এরকম একটা গুজব ছড়াই দিচ্ছে হলে, বুঝতেন? গুজবের কোনো অর্থ হয় না। আপনি যে গুজবটা বলছেন সমঝোতার গুজব, এটা কিন্তু আপনার হলের ছাত্রদের মতো বাংলাদেশের জনগণ কি এই গুজব বিশ্বাস করছেন কিনা? না, এই গুজব বিশ্বাস করার কোনো কারণ, আপনি যদি সুরাব ভাই খুব নাইসলি বলছেন যে এটা তো গুজব, দেলোয়ার হোসেন সাঈদীকে কি আপনার দেখা গিয়েছিল চাঁদে? আমি মনে করি না যে বাংলাদেশে এই মতো একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল টু দ্য অল, অ্যাকসেপ্টেবল টু অল, নট অনলি ডোমেস্টিক্যালি, অলসো ইন্টারন্যাশনালি এই নির্বাচনটা আমরা সাকসেসফুল। এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা যে ভোট দিতে পারতাম না, পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারতাম না, পছন্দের ব্যক্তিকে নেতা বানাতে পারতাম না, সেটা হয়েছে না। রুমিন ফারহানা স্বতন্ত্র থেকে হয়েছে, আমাদের স্বতন্ত্র 8 থেকে 10 জন হয়েছে। আপনি দেখেন যে নির্বাচনটা কত কম্পিটিটিভ নির্বাচন হয়েছে। আপনার এই বাংলাদেশ 73 সালের পর থেকে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে, 91 সালের নির্বাচনকে আমরা একটা স্ট্যান্ডার্ড নির্বাচন মনে করি, এরপরে এই নির্বাচনটাকে আপনাকে স্ট্যান্ডার্ড মনে করতে হবে। এটা আমাদের জাতি হিসেবে একটা গর্ব। জনাব সাঈদীকে চাঁদে দেখা যেমন অসম্ভব, এই নির্বাচন সমঝোতা নির্বাচন সেটিও একই ধরনের অসম্ভব। আমি পরের প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে যে সাংবাদিক জনাব নুরুল কবির একটি টক শোতে বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে অনেকে নাকে রুমাল চেপে বিএনপিকে ভোট দিয়েছে কেননা চাঁদাবাজির দুর্গন্ধ নাকে লেগেছে। এর মাঝে বিএনপির একজন মন্ত্রী কোনটা চাঁদাবাজি কোনটা না তার একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন এবং এটি বেশ আলোচনায় এসেছে। আমার প্রশ্ন হচ্ছে যে মন্ত্রীর এই ব্যাখ্যা কি পরোক্ষভাবে চাঁদাবাজিকে বৈধতা দিবে কিনা?
না, আমি মনে করি যে মন্ত্রীর কথাগুলোটা এটা সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি এটাকে সমর্থনযোগ্য না, কিন্তু উনি যেটা বোঝাতে চেয়েছেন তার সাথে আমরা যে কথা বলেছি যে বোঝাতে চেয়েছেন যে শ্রমিক কল্যাণ একটা তহবিল থাকে, আপনার ওই যে কি জানো মালিক কল্যাণ তহবিল থাকে, ওইখানে ওরা যে মান্থলি ওদের ওয়েলফেয়ারের জন্য কিছু চাঁদা টাদা দেয়, এইটাকে সে বোঝাতে যে ইলাবোরেট করতে যে ব্যাখ্যাটা এরকম এলোমেলো কথা হয়ে গেছে সমঝোতা। এইটা এই চাঁদাবাজিকে কিন্তু সে সবসময় বলছে চাঁদাবাজি, পরে সেটা স্টেটমেন্ট দিচ্ছে কোনটা চাঁদা কোনটা চাঁদাবাজি। চাঁদাবাজিকে যে বরদাস্ত করা হবে না শুধু মন্ত্রী মহোদয় না, আমাদের প্রাইম মিনিস্টারই তো বলছেন। এখন নতুন করে চাঁদাবাজির সংজ্ঞা ঠিক করার কেন দরকার? না, এটা সংজ্ঞা দিচ্ছেন তো চাঁদাবাজি কি একটা, আপনার সাথে আমি কথা বলছি, কথা বলার এক পর্যায়ে আমি বলছি যে গুজবটা কাকে বলে। এখন এটাকে যদি আপনি কোনো একটা অংশ কেটে নেন বা যে কোনো ভাবে আমার একটা কথাকে আপনি করতে পারেন, আমি মন্ত্রী যদি এটা যা বলছে সমঝোতার মাধ্যমে হলে না, এইসবের সাথে আমি একমত না, আমি মন্ত্রীর কথার সাথে একমত না, কিন্তু তিনি কিন্তু এটা মিন করেছেন যে চাঁদাবাজিকে কোনোভাবে বরদাস্ত করা হবে না। এটা আমরা বিএনপি আমাদের সমঝোতার মাধ্যমে হলে সেটি ওইটা বলছি বললাম শ্রমিক কল্যাণ তহবিল একটা আছে যে আপনাদের সাংবাদিক কল্যাণ তহবিল, আপনারা মান্থলি টাকা দেন সেখানে, ওইটা তো চাঁদাদের মাসিক গ্রাহক চাঁদা যেটা, ওইটাকে সে বুঝাইতে চাইছে। কিন্তু কথা যখন সে ইলাবোরেটলি বলতে গেছে, ব্যাখ্যা দিতে গেছে, তখন হয়তো এইটাকে ওইভাবে টেনে আনা যায় তিনি চাঁদাবাজির সংজ্ঞা দিচ্ছে। আসলে বিষয়টা তার না, বিষয়টা উনি যেটা বলছেন, উনি যদি চাঁদাবাজিকে তো সমর্থন করছেন না, উনি চাঁদাবাজি এবং চাঁদার একটা সংজ্ঞা সে দিয়েছে, প্রত্যক্ষভাবে করছেন না, কিন্তু তার বক্তব্যে পরোক্ষভাবে এক ধরনের এখন সেই চাঁদাবাজিকে যদি উৎসাহিত করে এবং এরকম যদি কোনো প্রমাণ থাকে, এবং আমার নিশ্চয়ই আমাদের বক্তব্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সিং শুনছে, যারা এটা তারা অবশ্যই এই চাঁদাবাজিকে, আমাদের প্রাইম মিনিস্টার কি বলছেন, যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট, তিনি বলছেন তুমি বরদাস্ত করা হবে না, বরদাস্ত শব্দটা ব্যবহার করছেন। তাহলে আপনি এখন মন্ত্রী যেটা চাঁদাবাজি, চাঁদার একটা সংজ্ঞা দিয়েছেন, এটা নিয়ে আর আপনাকে একটু থামাচ্ছি, কিন্তু এই যে প্রধানমন্ত্রী কি বলেছেন সেটি মানে বারবার করে আবার ওই যে শেখ হাসিনার সময়ের হবে কিনা যে প্রধানমন্ত্রী যা বলেছেন সেটি বক্তব্য, বাকি মন্ত্রীরা আসলে তেমন একটা ব্যাপার না। আজকে কিন্তু আরো একটি খবর এসেছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে একজন স্কুল ছাত্রকে অপহরণ করা হয়েছিল 1.5 ঘন্টার মধ্যে তাকে। এই ধরনের খবর আসলে কিভাবে নিব সেই আলোচনা এটা একটু উত্তর দিয়ে নিন। আমরা একটু রুমিন ফারহানার কাছে যেতে চাই, আমাদের বিরতির সময় হয়ে যাবে। রুমিন ফারহানা আলোচনা শুনছিলেন, প্রথম ভাগে একটা প্রশ্ন করেছিলাম জনাব সোহরাব হাসানকে যে নতুন সরকার কিন্তু এখনো হয়তো ইনস্টিটিউশনগুলো নিজেদেরকে ওভাবে রিফর্ম করতে পারে নাই। আমাদের এই যে 17 মাসের নানান রিফর্মের কথা আমরা শুনেছি, সেখানে কিন্তু ইনস্টিটিউশনগুলোকেও গঠন করবার জন্য কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, এবং এর মধ্যে পুলিশের উপরে কিন্তু বিশাল রিপোর্ট জমা পড়েছে যে পুলিশকে কি করে নতুন ভাবে ঢেলে সাজানো যায়। আমার মনে হয় যে এই রিফর্ম কমিশনের যে রিপোর্ট আছে সেটা নিশ্চয়ই সরকারের হাতেও আছে, সেখান থেকে যেগুলো বাস্তবায়নযোগ্য, যেগুলো সত্যিকার অর্থে পুলিশের মধ্যে পরিবর্তন আনবে, অ্যাটিটিউডে, চিন্তায়, কাজে, মানে ইমপ্লিমেন্টেশনে, সেই বিষয়গুলোকে যদি বাস্তবায়ন করে সরকার, তাহলে আদতে কিন্তু সরকারেরই লাভ হবে। আমি আপনার এখানে আসবার আগে আরেকটা টক শোতে কথা বলছিলাম এবং সেখানে 21শে ফেব্রুয়ারি নিয়ে যথারীতি প্রশ্ন এসছে। আমার কাছে মনে হয়েছে যে দল পাল্টায়, সরকার পাল্টায়, কিন্তু প্রতিষ্ঠানগুলো, যেগুলো পুলিশ বলেন, প্রশাসন বলেন, তাদের কিন্তু যে নীতিগত চরিত্র সেটা হচ্ছে সরকারি দলের হয়ে সবসময় কাজ করা। সরকারি দল যতটুকু না চায়, যে বলেন না যে ধরে আনতে বললে বেঁধে আনে, তো আমাদের প্রশাসন এবং পুলিশের চরিত্রটা অনেকটা ওরকম, যদি বলে ধরে আনো তাহলে বেঁধে আনবে। ধরুন আজকে শিক্ষামন্ত্রী একটা চমৎকার কথা বলেছেন, আমার ভালো লেগেছে, যে সন্ধ্যার পরে যদি ইয়াং ছেলেদেরকে রাস্তায় অযথা ঘোরাঘুরি করতে থাকে পুলিশ প্রশ্ন করবে। এটা কিন্তু ভালো উদ্যোগ, কারণ আমরা গত কয়েক বছরে লেখাপড়ার যে হাল দেখেছি এবং ইয়াং জেনারেশনের মোবাইল আসক্তি, মোবাইলের গেম আসক্তি, 4 জন মিলে মোবাইলে গেম খেলা, মানে আমি তো গ্রামে কাজ করেছি গত 9 বছর, গ্রামের একটা ইয়াং জেনারেশনের পুরো ক্যারেক্টার পাল্টে গেছে। হ্যাঁ, তারা পড়াশোনা করতে হয় না সেরকম, মা বাবার আমাদেরকে এসে প্রশ্ন করে যে শুধু মোবাইল নিয়ে সারাক্ষণ, তাদের লোক নাই, অন্য দলের নেতাকর্মী নাই, তাদের উপর জুলুম করতে উৎসাহিত করবে। কিন্তু যদি কিন্তু ছাড়া, দিস ইজ নট পারমিসিবল, ফুল স্টপ, এটা যদি হয় সরকারের বার্তা, শুধু কথায় না কাজে, তাহলে কিন্তু এই বার্তাটা অটোমেটিক্যালি ট্রিকল ডাউন করবে এবং এই বার্তাটা প্রশাসনের সর্বত্র ছড়িয়ে যাবে যে এই সরকার মুখে যা বলে কাজেও সেটা করে দেখায়। ধরুন আমার ঘটনাটা অসম্ভব আলোচিত এবং সরকার মাত্র পথ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল না পুলিশকে ফোন দিয়ে বলা যা হয়েছে নিরপেক্ষ ইনভেস্টিগেশন করো, ভিডিও আছে আমরা দেখেছি, সেই অনুযায়ী ব্যবস্থা নাও। এটা বললেই কিন্তু আমার পুলিশ, আমার ওসি এত ভয় পায় না, আমার এসপি 14 বার ফোন করে বলে না যে আমি পেনাল কোডে মামলা দেন, দ্রুত বিচার এনে দেওয়া যাবে না। আপনি বোঝেন, কারণ তাদের কাছে তো পরিষ্কার বার্তা যায় নাই।
তারা জানে যে আওয়ামী লীগও তো মুখে মুখে বলছে আইনের শাসন আছে, আওয়ামী লীগও তো মুখে মুখে বলছে প্রশাসন নিরপেক্ষ, এই সরকারও তো তাই। সুতরাং আমাকে সরকারকে সার্ভিস দিয়ে যেতে হবে প্রতি মুহূর্তে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে একটা চমৎকার এক্সাম্পল বিএনপি সেট করতে পারতো, 21শে ফেব্রুয়ারিতেই পারতো। আমি বলেন আমার জায়গায় যে কেউ হইলেও এই কাজটা করা যেত। চাঁদপুরেও সম্ভবত এরকম একটা ঘটনা ঘটেছে। এই দুটো জায়গায় কিন্তু চমৎকার এক্সাম্পল সেট করতে পারতো, কিন্তু ওই যে ইগো বা অহংকার বা ঠিক আছে আমি তো চাই আমার নেতা কর্মীরা এরকম করলে পার পাক, এই যে পার পাক, এটা কিন্তু দিন শেষে সরকারকে একেবারে ঝাঁঝরা করে দেয়। আওয়ামী লীগকে কিন্তু 5 তারিখে আর খুঁজে পাওয়া যায় নাই। আওয়ামী লীগ কিন্তু দল হিসাবে অনেক আগে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। আমার একটা বই প্রথমা থেকে বেরোবে খুব শীঘ্রই, সেখানে আমি বলেছিলাম যে পুলিশ প্রশাসন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিকই, কিন্তু শেখ হাসিনার একজন রাজনীতিবিদ হিসেবে মৃত্যু হয়েছে আরো অনেক আগে। বিএনপিকে ঠিক করতে হবে তারা পুলিশ প্রশাসন দিয়ে আওয়ামী লীগের কায়দায় বিরোধী দলের বা বিরোধী মতের মানুষকে চুপ করিয়ে ক্ষমতা লিঙ্গার করবে, নাকি যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি ছিল, ক্ষমতা ছেড়ে দেই, কোনো অসুবিধা নেই, আমি বিরোধী দলে থাকবো, আমি জেলে যাব, কিন্তু তারপরে দেশের স্বার্থ মানুষের স্বার্থের সাথে আপোষ করব না। এইটা এই দলের প্রিন্সিপাল হবে, এটা দলকে এবং সরকারকে ঠিক করতে হবে। জি, জনাব সোহরাব হোসেন কিছু যোগ করতে চান কিনা এই বিষয়ে? আরেকটি খবরের দিকে আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টার এক ধরনের খবর আসছে। এর নেপথ্যে কি সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে যে বিএনপির সাথে কি আওয়ামী লীগের কোনো আপোষ সমঝোতা হয়েছে কিনা বা জামায়াতের সাথে হয়েছে কিনা, আপনি এই বিষয়ে কি বলবেন? প্রথমত হচ্ছে আইনের শাসন চাইলে কে কোন দল করেন কি করেন তারা আইনের দৃষ্টিতে দেখবে। সেটা পুলিশের ক্ষেত্রে সত্য, র্যাবের ক্ষেত্রে সত্য। বাড়াবাড়িও করবে না, আইন প্রয়োগ করতে যে বা আইন লঙ্ঘন করবে না, আবার কোথাও চোখ বুজে থাকবে না, মানে অন্ধ হবে না। দ্বিতীয় যে প্রশ্নটা আসছে যে আওয়ামী লীগের সাথে কি সমঝোতা হয়েছে কি হয়নি, আগে যে বললেন না সমঝোতার নির্বাচন, তো এই নির্বাচনে কোথাও না কোথাও তো মানে ভোটের যে গতিবিধি তাতে কিন্তু কোথাও না কোথাও এক ধরনের সমঝোতার আভাস আছে। এটি যে বিএনপি করেছে তা নাও হতে পারে, এটি যারা অন্য দলও করতে পারে তার স্বার্থে, তার আত্মরক্ষার জন্যে। যেসব আসনে আওয়ামী লীগ জয়ী হয়েছে বা যেসব এলাকায়, সেখানে ভোটের হিসাব নিকেশ করলে কিছুটা এই ভোটের আওয়ামী লীগের ভোটারদের একটা প্রভাব এখানে লক্ষ্য করা যায়। পরবর্তীকালে যে কথাটাই বললেন যে আওয়ামী লীগের অফিস খোলা না খোলা, বিএনপি কিন্তু আগে এটা স্পষ্ট করেছে, তারা বলেছে যে আমরা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নই। তবে আবার আইনে যেহেতু নিষিদ্ধ আছে এবং সেটা নির্বাহী আদেশে, অন্তর্বর্তী সরকার এটি করেছে, আমি তো মনে করি বিএনপি সরকারের প্রথম দায়িত্ব হবে সেই নির্বাহী আদেশটা প্রত্যাহার করা। কারণ সেটি বিএনপিও বলেছে এটি অন্যায় হবে। যদি কারো বিচার করতে হয় দল হিসাবে সেটা আদালতে। এক হচ্ছে এটার এই ব্যবস্থার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রমাণ করলো যে তারা আওয়ামী লীগকে ভয় পেয়েছে। নিশ্চয়ই বিএনপি সরকার আওয়ামী লীগকে ভয় পায় না। তারা আইনানুগভাবে যেটা ন্যায্য, নাগরিক হিসাবে যেটা ন্যায্য, সামনে স্থানীয় সরকার নির্বাচন, সেটি নামে হোক বা বেনামে হোক, যদি নামে হয় তখন প্রশ্ন আসবে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা। আর যদি বেনামে হয় তখনও প্রশ্ন আসবে যারা আওয়ামী লীগ করেন তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা। সরকারের সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ইতিমধ্যে এই যে 6টি সিটি, আমরা একটা বিরতি নিয়ে এসে যদি সে বিষয়ে আলোচনা করি। দর্শক একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম, আজিজুল বারী হেলাল আমাদের হাতে একদমই সময় নেই, 1 মিনিট করে সময় দিব আমি তিনজনকেই। আপনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঢাকায় একটা অপহরণের 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধারের যে ঘটনার খবর, সেটির উপর মন্তব্য করতে চাইছিলেন। জি, আমি বলছি যে দেখেন অল অন সাডেন একটা সচিবালয়ের কর্মচারী প্রধানমন্ত্রীর সামনে গেছেন, যেহেতু আজকে সচিবালয় উনি অফিস করেছেন এবং পুলিশ 1 ঘন্টার মধ্যে সেই উদ্ধার করেছে। সুতরাং পুলিশের আমাদের সক্ষমতা আছে। এখন কথা হলো যে আমাদের যে আপনি পুলিশ প্রশাসনের উপর যে দোষারোপগুলো এখন করছি, আমিও করছি, যে সোহরাওয়ার্দী উদ্যানের যে ঘটনায়, সেখানে আমি দেখলাম যে পত্রিকা যেটা বললাম মাদক সেবীদের ধরেছে। এখন মাদক সেবীদের ধরে আপনি পিটাচ্ছেন, মাদক যারা বিক্রি করে, মাদক যেখান থেকে উৎপাদন হয়, আপনি সেখানে হাঙ্গামা না করে আপনি যারা এই মাদক সেবী বা এরকম কিছু সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকে আমি এইটাকে এই যে নৃশংসভাবে পেটানোকে আমি সমর্থন করি না। এখন আমার বক্তব্য, পুলিশ যদি মাদক যারা বিক্রি করে তাদের উপরে আপনার অভিযান চালাতো সেটা খুব ভালো হতো। আমরা কিন্তু একটা উত্তরাধিকার সূত্রে একটা এই ফ্যাসিবাদী পুলিশ প্রশাসন পাইছি এবং আমাদের এই পুলিশ প্রশাসন কিন্তু এখন পরিবর্তন হচ্ছে। আপনি দেখেন আজকে আইজি নিয়োগ হয়েছে,
তাই না? আজকে আইজি নিয়োগ হচ্ছে, এরকম বিভিন্ন প্রশাসনে আপনার নিয়োগগুলো যখন সম্পন্ন হবে, কারণ আমি বলছি লাস্ট টাইমে বিএনপিকে অ্যাকাউন্টেবল হতে হবে জনগণের জন্য। আমরা আমাদের যোগ্য আমার প্রশ্ন ব্যক্তিকে হচ্ছে যে- মানে এই জায়গায় টাসেল হলে 500-600 লোকই জিতবে, জিতবে। তাই না? তাহলে 500-600 লোক জেতেনি, ওনার ভাষায় জিতছে 50-60 জন। টাসেল হতে দেয়নি যে হেলাল ভাই। 50-60 জন লোকের যে নেতা, যাকে গুন্ডা বলা হচ্ছে, সেই লোকটা যদি আজকে টকশো থাকতো তাহলে কিন্তু আমরা একটা ক্লিয়ার মেসেজ পেতাম। যেহেতু আমি ছিলাম না, শুধু এই যে আমাদের যে সাবেক সেক্রেটারি, জেলা কমিটির নেতা, তার নামটা আমি জানি না, তিনি এই বিষয়ে যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন, তার তো একটা বক্তব্য নেওয়া উচিত, দুজনেরই বক্তব্য নেওয়া উচিত। আমি কিন্তু এই ঘটনাকে সাংঘাতিকভাবে নিন্দা জানাচ্ছি, কিন্তু আমি তো ইউনিলেটারালি শুনছি, একপক্ষীভাবে শুনছি, আপনিও তাই শুনছেন, সোহাব ভাইও তাই শুনছেন, পত্রিকাও আমরা তাই দেখছি। ওনার যদি কোনো বক্তব্য থাকে সেটাও নেওয়া উচিত। এবং আমার কাছে যেটা বলছে 500-600 ভার্সেস 50-60 জন, এইটার জন্য এরা আমার 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় আমি দেখিনি যে আমরা যদি 500-600 লোক থাকি, 50-60 জন লোক আমাদের উপর আক্রমণ করবে, এইটা কিন্তু আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে। কারণ আমি রাজনীতিতে দেখিনি এরকম কোনো। আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি তখনও যদি আমাদের আমি খুবই আশান্বিত হতাম যদি আজিজুল বাড়ি হেলাল ভাই যদি কিন্তু ছাড়া কথাটি বলতেন। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি এটা ভয়াবহ ঘটনা ঘটে যেত ওখানে, 50 জনকে ওখানে ফেলে দেওয়া কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি ধৈর্য ধরতে বলেছি এবং আমার কর্মীরা ধৈর্য ধরেছে। আমার কর্মীরা একদম টু শব্দ করেন, বিকজ আমি বলছি একদম চুপ। কাউন্টার মামলা নিয়েছে, ওরাও আমার নেতা কর্মীদের বিরুদ্ধে পরে মামলা করেছে একদিন পরে। এই ঘটনায় কারা জড়িত ছিলেন? ওখানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যিনি তিনি নন, সাবেক সাধারণ সম্পাদক, এবং যিনি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে আছেন, ওনার একক নেতৃত্বে উনি প্রায় 50-60 জনের একটা মানে গুন্ডা বাহিনী আমি বলবো, তারা একরকম দখল নেয় শহীদ মিনারের। 12টা বাজে 10 মিনিট আগে আমি ওখানে পৌঁছাই। এখানে দুই তরফের ফেইলিওর আছে, প্রশাসনের একটা বিরাট ফেইলিওর আছে, আর ওই ভদ্রলোকের আমি আসছি। প্রশাসনের যে ফেইলিয়ার সেটা হচ্ছে প্রশাসনের যেটা দায়িত্ব ছিল যে এই জায়গাটায় যখন সংসদ সদস্য এসে ফুল দেবেন তিনি যাতে নিরাপদে নির্বিঘ্নে ফুল দিতে পারেন সেজন্য জায়গাটা ক্লিয়ার রাখা, পরিষ্কার রাখা। সাধারণত ক্রাউড হয়ে যায় তো অনেক সময়, ক্রাউডটাকে ম্যানেজ করা, ক্রাউডের কোনো ম্যানেজমেন্ট ওখানে ছিল না। এবং আমার কাছে মনে হয়েছে যে প্রশাসনের একরকমের গা ছাড়া ভাব ছিল, কারণ যেহেতু আমি সরকারি দলের এমপি না, সো আমার উপর আঘাত আসলেই বা কি, আমার নেতাকর্মীদেরকে ফেলে দিলেই বা কি, আমি তো সরকারি দলের এমপি না। সো প্রশাসনের এরকম এক ধরনের গা ছাড়া ভাব ছিল। যেহেতু এটি নবনির্বাচিত সরকার এবং এই সরকারটি যেই দল গঠন করেছে তার সেই দলের সঙ্গে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার অনুরোধ থাকবে যে 212 জনের বাইরে যেই বাকি 80-90 জন এমপি আছেন, 88 জন এমপি, তাদের প্রত্যেকের নিরাপত্তা এবং প্রত্যেকে যাতে এলাকায় নির্বিঘ্নে কাজ করতে পারে সেই ব্যাপারে এখনই সরকারের উচিত হবে স্পষ্ট নির্দেশনা প্রশাসনকে দিয়ে দেওয়া, যে এই প্রশাসন যেন আগের আমলের প্রশাসনের মতো এটা মনে না করে যে এমপি যদি সরকার দলীয় না হয় তাহলে সেই এমপির উপর যে কোনো হেনস্থা হতে পারে, আমাদের এখানে কোনো দায়িত্ব নাই। এটা যাতে প্রশাসন মনে না করে সেজন্য এই সরকারের, নতুন সরকারের উচিত হবে স্পষ্ট একটি বার্তা দিয়ে দেওয়া যেটি নতুন সরকার, নতুন রাজনীতি, নতুন স্বপ্ন, নতুন পথ চলা। সো এইরকম পথ চলায় একেবারে সমাজের সবচেয়ে বিরোধী মতের যে ব্যক্তিটি থাকবে তারও সকল নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্র নেবে। 1, 2 হচ্ছে ওখানে আমার প্রায় 500-600 কর্মী ছিল, আরো বেশি, আর ওদের ছিল 50-60 জনের মতো। সো আমি যদি চাইতাম ওখানে কিন্তু একটা বাজে ইনসিডেন্ট হয়ে যেতে পারতো, মুহূর্তের মধ্যে হয়ে যেত। আমি আমার নেতা কর্মীদেরকে ধন্যবাদ দেব, তারা সর্বোচ্চ শান্ত থেকেছে। আমার একজন কর্মীকে পিটিয়ে একেবারে মানে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, 2 দিন ছিল সে হাসপাতালে, খুবই খারাপভাবে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। সো পুলিশের চোখের সামনে কিন্তু ঘটনাগুলো হয়েছে। আমার প্রশ্ন হলো পুলিশ অন স্পট কেন গ্রেফতার করলো না? হতে পারে পুলিশের মজ্জাগত একটা ধারণা আছে, দীর্ঘদিন পুলিশ একভাবে পরিচালিত হয়েছে যে সরকারি দলের কোনো নেতাকর্মী যত বড় অন্যায় করুক না কেন তাদের একটা ব্লাইন্ড আই সেখানে থাকবে, তারা চোখ বন্ধ করে দেখে না দেখার ভান করবে। কিন্তু এটা এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অন্যরকম, তাই না? কারণ 2000 মানুষের জীবন, 30,000 মানুষ আহত হওয়া, একটা গণ অভ্যুত্থান, রক্তাক্ত গণ অভ্যুত্থান, তারপরে নতুন নির্বাচন, নতুন সরকার। সো আশা করব অতীতের যেই ভুল, অতীতের যেই রাজনৈতিক সংস্কৃতি সেটার পুনরাবৃত্তি হবে না। আশা করব নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই, জি, সবার জন্য নিরাপদ। গত এক সপ্তাহে কি সেরকম বাংলাদেশের প্রতিফলন দেখতে পাচ্ছেন কিনা?
আমার সাথে ঘটনাটি দুঃখজনক, খুবই খুবই খারাপ ঘটনা হয়েছে। আপনি যদি সবই বাদ দেন, হেলাল ভাই যে কথাটা বললেন আমি একদম একমত। ধরেন আমি সংসদ সদস্য না, তাতে কি, আমি তো বাংলাদেশের নাগরিক। অনেকেই আমার বাবার পরিচয় নিয়ে আসছেন যে উনি ভাষা আন্দোলনের মহানায়ক, তো ওনার সন্তান দিতে পারছে না, না আমি সেটাকেও যুক্তিতে আনবো না। শুধু বাবার সন্তান হিসেবে কেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। একদম সোজা সাপটা কথা, আমার নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্রের, এবং এই মেসেজ